আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো। আজকে প্রথমেই আমি তোমাদেরকে জানিয়ে রাখি যে যারা আজকের এই ক্লাসটি তোমরা করছো তারা অবশ্যই কমেন্ট সেকশনে তোমাদের রোল নাম্বারগুলো লিখে দেবে এবং তোমাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে সেটিও লিখে দেবে। আমি আজকে নতুন কোনো অধ্যায় নিয়ে আসিনি, আমাদের চলমান যে অধ্যায় আছে সে অধ্যায়টাই আমি পড়াবো। তোমাদেরকে কৃষি বিশ্ববিদ্যালয় কলেজের আজকের ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আমি তানজিরুল হোসেন রাব্বি, প্রভাষক, ফিনান্স, ব্যাংকিং ও বীমা, কৃষি বিশ্ববিদ্যালয় কলেজ। আমরা যে অধ্যায়টা নিয়ে গত সপ্তাহে আলোচনা করেছিলাম, বন্ধুরা খেয়াল করো, আমাদের গত সপ্তাহে আমরা যে অধ্যায়টা নিয়ে আলোচনা করেছিলাম আজকেও আমরা সেই অধ্যায়টা নিয়ে আলোচনা করব। অর্থাৎ আমাদের 11তম অধ্যায় আমরা বীমা শুরু করেছিলাম, বীমা সম্পর্কে মৌলিক ধারণা। তো আজকে আমরা দুটো টপিক নিয়ে ইনশাল্লাহ আলোচনা করার চেষ্টা করব। সেই দুটি টপিক হলো প্রিন্সিপালস অফ ইন্স্যুরেন্স, বীমা ব্যবসায়ের মূলনীতি, এবং ইভালুয়েশন অফ ইন্স্যুরেন্স বিজনেস, বীমা ব্যবসায়ের ক্রমবিকাশ বা কিভাবে বীমা ব্যবসাটা মানে ইভালুয়েশন হলো বা এর উৎপত্তি কিভাবে হলো। তাহলে আমরা প্রথমেই আজকে শুরু করব বীমা ব্যবসায়ের মূলনীতি। বন্ধুরা তোমরা জানো যে প্রিন্সিপাল মিনস গাইডেন্স ফর অ্যাকশন। আমরা যখন ফিনান্স পড়েছিলাম খেয়াল করে দেখো, সেখানে ফিনান্সের তিনটি নীতি ছিল। আমরা যখন বিজনেসের কথা চিন্তা করি বিজনেসেরও বেশ কিছু নীতি আছে, আমরা ম্যানেজমেন্ট পড়ি ম্যানেজমেন্টেরও বেশ কিছু নীতি আছে, মার্কেটিং এরও বেশ কিছু নীতি আছে। এট দ্য সেম টাইম দেয়ার আর সাম প্রিন্সিপালস ফর ইন্স্যুরেন্স বিজনেস। আমরা সেই নীতিগুলো প্রথমে দেখব। বন্ধুরা এখন তোমরা স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছ, দেখো স্ক্রিনে যদি তোমরা একটু খেয়াল করো, স্ক্রিনে কি দেখা যাচ্ছে যে একটা ছাতার ভিতরে অনেক মানুষ তহবিল রাখতেছে। এটা দ্বারা কি বোঝায় বন্ধুরা? এটা দ্বারা কি বোঝায়? এটা দ্বারা বোঝায়, আমরা জানি গত সপ্তাহে আমরা পড়ে এসেছি যে বীমাকে বলা হয় ঝুঁকি বন্টনের যৌথ ব্যবস্থা, রাইট? তো বীমার একটি অন্যতম নীতি হলো বীমা কোম্পানি বা ইন্স্যুরেন্স কোম্পানি যত পারে বেশি থেকে বেশি পলিসি কালেকশন করার চেষ্টা করে। কেন? কারণ যশের লাঠি একের বোঝা, আমরা শুনেছি না যে বীমাটা হলো ঝুঁকি বন্টনের যৌথ ব্যবস্থা। আমরা যদি বেশি থেকে বেশি পলিসি কালেক্ট করতে পারি, আমরা যদি পলিসি কালেক্ট করতে পারি তাহলে কি হবে? এই বিপুল সংগ্রহিত পলিসির মাধ্যমে আমাদের ঘটে যাওয়া 2 বা 3 বীমা গ্রহীতার যে দুর্ঘটনা হবে, যে আর্থিক ক্ষতিপূরণটা আমাদেরকে দিতে হবে, আমরা এই বিপুল সংখ্যক পলিসির মাধ্যমে সেই ক্ষতিগুলো কি করতে পারবো? পুষিয়ে নিতে পারবো। তার মানে বীমা কোম্পানির ফার্স্ট যে কাজটা সেটা হলো যত বেশি পলিসি তারা সংগ্রহ করার চেষ্টা করবে, যত বেশি সম্ভব তারা পলিসি সংগ্রহ করার চেষ্টা তারা কি করবে? চালিয়ে যাবে। এটা হলো বীমা ব্যবসায়ের প্রথম নীতি আমরা বলতে পারি। তো এরপর আমরা দেখব বন্ধুরা, দ্বিতীয় আমরা আরেকটা পিকচার দেখছি। এই পিকচারে কি লেখা আছে? আর্থিক ক্ষতিপূরণের নীতি, রাইট? প্রিন্সিপালস অফ ফিনান্সিয়াল ইন্ডেমনিটি। আমরা জানি যে বীমাকে ক্ষতিপূরণের চুক্তি বলা হয়। মূলত সম্পত্তি বীমাকে ক্ষতিপূরণের চুক্তি বলা হয়, আর জীবন বীমাকে বলা হয় নিশ্চয়তার চুক্তি। কেন বীমা থেকে ক্ষতিপূরণের চুক্তি বলা হয় বা ক্ষতিপূরণ নীতি বলতে কি বোঝায়? যে কারণে বীমাকৃত সম্পদের ক্ষতি হয়েছে বীমা কোম্পানি এটা উদ্ঘাটনের পরপরই আর্থিক ক্ষতিপূরণ দিয়ে থাকবে। কাকে আর্থিক ক্ষতিপূরণ দেবে? বীমা গ্রহীতাকে। আমরা যদি জীবন বীমার কথা চিন্তা করি, মেয়াদী জীবন বীমার ক্ষেত্রে নির্দিষ্ট মেয়াদের পর এবং সাময়িক এবং আজীবন জীবন বীমার ক্ষেত্রে বীমা গ্রহীতার মৃত্যুর সাথে সাথে তার ফ্যামিলিকে, তার উত্তরসূরিকে আর্থিক ক্ষতিপূরণ দ্বারা নিশ্চয়তা দেওয়া হবে। আর সম্পত্তি বীমার ক্ষেত্রে যখনই দুর্ঘটনা ঘটবে বীমাকৃত সম্পদের বীমা কোম্পানি ক্ষতিপূরণের চেষ্টা করবে। এটাকে বলা হয়
আর্থিক ক্ষতিপূরণের নীতি। এই নীতি যদি নাই থাকে তাহলে তো বীমা কোম্পানিতে কেউ এসে বীমা করবে না, তাই না? তাই এই যে আর্থিক ক্ষতিপূরণের নীতিটা আছে, এটা খুব গুরুত্ব সহকারে বীমা কোম্পানি এটা এক্সিকিউট করার চেষ্টা করবে। এরপর আমরা আরেকটি নীতি দেখি, খুব গুরুত্বপূর্ণ একটি নীতি। বন্ধুরা, শিক্ষার্থী বন্ধুরা, আমি বারবার বলতেছি খুব গুরুত্বপূর্ণ একটি নীতি, সেটা হলো বীমাযোগ্য স্বার্থের নীতি। এখান থেকে প্রতি বছরই একটা কোশ্চেন এসে থাকে। আমি এটা পড়ানোর আগে তোমাদেরকে অনুরোধ করতেছি, যারা এখনো ক্লাসটি শেয়ার করোনি, এখনো আমার এই ক্লাসটি শেয়ার করোনি, আমার এই কলেজের পেজে যে আমরা আজকে ক্লাসটি নিচ্ছি, এই ক্লাসটি তোমরা শেয়ার করে দাও বন্ধুদের সাথে। আমি এখন খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় পড়াতে যাচ্ছি, সেটি হলো বীমাযোগ্য স্বার্থ। এখান থেকে কিন্তু প্রতি বছর একটি উদ্দীপক এসে থাকে। 4 মার্কস তোমরা কমন ফেলে নিশ্চিত করে তোমাদেরকে দিয়ে দিলাম। হোয়াট ইজ ইন্স্যুরেবল ইন্টারেস্ট বা বীমাযোগ্য স্বার্থ বলতে কি বোঝায়? দেখো এখান থেকে কি দেখা যাচ্ছে, এই ছবিতে কি দেখা যাচ্ছে, দেখো হাত দিয়ে টাকা পয়সা আগলে রাখছে, তাই না? রাইট। বীমাযোগ্য স্বার্থ বলতে বোঝায় বীমাকৃত বস্তুতে বীমা গ্রহীতার আর্থিক স্বার্থ। বীমাযোগ্য স্বার্থ বলতে কি বোঝায়? বীমাকৃত বস্তুতে, বীমাকৃত বিষয়ে বীমা গ্রহীতার আর্থিক স্বার্থ। রাইট। এই আর্থিক স্বার্থ এমন একটি বিষয় যার নিরাপত্তায় বা যার অস্তিত্বে বীমা গ্রহীতা আর্থিকভাবে লাভবান হয়, আর যার ক্ষতিতে বা ওই বিষয়ের বিনষ্ট যদি হয় তাহলে সে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়াকে বোঝায়। বাবার সম্পত্তিতে ছেলের আর্থিক স্বার্থ আছে, তাই বাবার সম্পত্তিতে ছেলে বীমা করতে পারবে। স্বামীর সম্পত্তিতে, স্বামীর জীবনের উপরে স্ত্রীর আর্থিক স্বার্থ আছে, তাই স্বামীর জীবনের উপরে স্ত্রী বীমা করতে পারবে। কিন্তু এই যে আমি এই যে একটা বাসায় ভাড়ায় আছি, আমি এই যে সম্পদ, আমার এই যে বাসা, হোল যে একটা বিল্ডিং, এই বিল্ডিং কিন্তু আমার না, আমি ভাড়াটিয়া। এই বিল্ডিংটা হলো বাড়িওয়ালার। বাড়িওয়ালার এই সম্পদে আমার কি কোনো আর্থিক স্বার্থ আছে? নাই। এই কারণে এই বাড়িওয়ালার হোল বিল্ডিংটা, এই সম্পত্তি আমি বীমা করতে পারবো না। করিমের সম্পদের উপরে রহিমের কোনো আর্থিক স্বার্থ নাই, তাই সে বীমা করতে পারবে না। তোমার বন্ধুর সম্পদের উপরে, তোমার বন্ধুর জীবনের উপরে তোমার কিন্তু কোনো আর্থিক স্বার্থ নাই। তোমার বন্ধুর একটা মোটরসাইকেল আছে, এটা চুরি হলে তোমার কোনো ক্ষতি হবে না, বা এটা যদি খুব ভালো চলে, বা এটা বিক্রি করার দ্বারা তোমার কিন্তু কোনো লাভবান তুমি হচ্ছ না, তাই এই সম্পদের উপরে তোমার আর্থিক স্বার্থ নাই। তার মানে এখানে তুমি বীমা করতে পারবে না, এটা তোমার বীমাযোগ্য স্বার্থের বাইরে। এটা হলো বীমার অন্যতম একটি নীতি, বীমাযোগ্য স্বার্থ। আমরা বন্ধুরা আরেকটি নীতি দেখি, আটমোস্ট গুড ফেইথ, প্রিন্সিপালস অফ আটমোস্ট গুড ফেইথ, সৎ বিশ্বাসের সম্পর্ক। মানে হলো বীমা চুক্তি একটা লিখিত এবং একটা পারস্পরিক বিশ্বাসের চুক্তি, দুটো পক্ষের ভিতরে। এক পাশে কে থাকে? বীমা কোম্পানি, আর এক পাশে কে থাকে? বীমা গ্রহীতা। তো বীমা গ্রহীতা যদি তার তথ্য সঠিকভাবে উপস্থাপন না করে, ধরো তোমার করোনা হয়েছে, তুমি সেটা লুকিয়ে রাখলে, কোম্পানিতে, বীমা কোম্পানিতে এসে বললে আমার একটা বীমা করেন। বীমা কোম্পানি বলল আপনার কি জ্বর টর হয়? না, আমার বংশে কোনো জ্বর নাই। আপনার হার্ট কিরকম? আমার হার্ট একেবারে ফকফকা ঝকঝকা, আমার কিডনি ওকে, আমার কোনো সমস্যা নাই। তুমি কিন্তু তথ্য গোপন করলা, তাহলে এখানে কিন্তু চূড়ান্ত সৎবিশ্বাসের সম্পর্ক তুমি ভঙ্গ করলা। এট দ্য সেম টাইম এই চূড়ান্ত সৎবিশ্বাসের সম্পর্ক বা প্রিন্সিপাল অফ আটমোস্ট গুড ফেইথ বলতে বোঝায় বীমা গ্রহীতাও তার দায়বদ্ধতা, তার দায়িত্ব সুস্পষ্টভাবে বীমা গ্রহীতার কাছে পেশ করবে, কোনো কিছু গোপন রাখবে না। গোপন রাখলে কি হবে? তাহলে কিন্তু এটা চূড়ান্ত সৎবিশ্বাসের সম্পর্ক ভঙ্গ হবে, এবং বীমার এই নীতিটা ভঙ্গ হওয়ার কারণে বীমাকারী, বীমা গ্রহীতা উভয় পক্ষ ক্ষতিগ্রস্ত হবে। রাইট। আমরা আরেকটি গুরুত্বপূর্ণ নীতি দেখতে যাচ্ছি, প্রিন্সিপালস অফ, এটা খুব গুরুত্বপূর্ণ একটি নীতি, প্রিন্সিপাল অফ কজ প্রক্সিমা। মানে হলো প্রত্যক্ষ কারণের জন্য ক্ষতিপূরণ। আমরা জানি
যে বীমার বৈশিষ্ট্য হলো ঝুঁকিগত প্রতিবন্ধকতার বিপরীতে আর্থিক প্রতিরক্ষা ব্যবস্থা দেয়। রাইট, বীমা হলো ঝুঁকি বন্টনের যৌথ ব্যবস্থা। তুমি এখানে ক্ষতিপূরণ পাবে, কিন্তু অবশ্যই এই ক্ষতিটা জানো প্রত্যক্ষ কারণ হয়। আমি একটা উদাহরণ দেই। ধরো তোমার জাহাজ আছে, তুমি জাহাজের বীমা করলা, ওখানে তুমি প্রত্যক্ষ কারণ হিসাবে দিলা যে অন্য জাহাজের সাথে যদি ধাক্কা খায়, ধাক্কাজনিত কারণে যদি কোনো ক্ষতি হয়, তাহলে বীমা কোম্পানি তোমাকে ক্ষতিপূরণ দেবে। তোমার জাহাজ বরিশাল থেকে ঢাকা আসতে লাগলো, শীতকালে তোমার জাহাজটা চরে আটকে গেল এবং এই জাহাজে তোমার অনেক ফল ছিল। 5 দিন 7 দিন চরে আটকা থাকার কারণে তোমার জাহাজস্থ যত পণ্য আছে, ফল, সেগুলো নষ্ট হয়ে গেল। এখন তুমি বীমা কোম্পানিতে এসে বললে যে আমার ফল নষ্ট হয়েছে, আপনি ক্ষতিপূরণ দেন। না, বীমা কোম্পানি তোমাকে ক্ষতিপূরণ দেবে না। তিনি মানে বীমা কোম্পানি প্রত্যক্ষ কারণ কি ছিল বীমা করার সময় বীমাকৃত সম্পদের উপরে প্রত্যক্ষ কারণ কি ছিল সেটা খতিয়ে দেখবে। খতিয়ে দেখা গেল যে জাহাজের সাথে তো ধাক্কা খায় নাই, অন্য কোনো জাহাজের সাথে ধাক্কা খায় নাই বা সংঘর্ষ হয় নাই, যে কারণে তোমার ফলগুলো পচে গেছে। এটার কারণ হলো জাহাজ চরে আটকে গেছে। তাহলে তো এটা প্রত্যক্ষ কারণ না, পরোক্ষ কারণে এই ক্ষতিটা হয়েছে। এ কারণে বীমা কোম্পানি ক্ষতিপূরণ দিতে বাধ্য না। এটা বীমার একটি নীতি, প্রত্যক্ষ কারণের জন্য ক্ষতিপূরণ। এবং এখান থেকেও মনে রাখবা, এই যে নীতি, এই নীতিটা থেকেও ম্যাক্সিমাম সময় পরীক্ষায় উদ্দীপকের আলোকে প্রশ্ন আসে। এটা খুব ভালো করে তোমরা মনে রাখবে। আনুপাতিক অংশগ্রহণ। আনুপাতিক অংশগ্রহণ, প্রিন্সিপাল অফ প্রপোর্শনেট কন্ট্রিবিউশন। আনুপাতিক অংশগ্রহণ বলতে কি বোঝায়? তুমি তোমার একটি সম্পদ, ধরো এটার দাম 1 লাখ টাকা, এই 1 লাখ টাকার একটি সম্পদ তুমি ধরো 2টা বীমা কোম্পানির কাছে বীমা করলা। কোনো একটি কারণে, অগ্নিজনিত কারণে তোমার এই সম্পদের ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ক্ষতির পরিমাণ হলো 20,000 টাকা। তাহলে একটা কোম্পানি কিন্তু তোমাকে 20,000 টাকা দেবে না। এই 20,000 টাকা 2টা কোম্পানির ভিতরে ভাগ হয়ে যাবে, অর্থাৎ 2টা কোম্পানি এই ক্ষতিতে আনুপাতিকভাবে অংশগ্রহণ করে তোমার ক্ষতিটা পূরণ করবে। রাইট, তাহলে উভয় কোম্পানি তোমাকে 10,000 করে ক্ষতিপূরণ দেবে। কেন? এই আনুপাতিক অংশগ্রহণ নীতির কারণে। এর কারণে তোমার সম্পদ যতগুলো কোম্পানির কাছে তুমি বীমা করেছো, অল অফ দা ইন্স্যুরেন্স কোম্পানি পার্টিসিপেন্ট ইন কম্পেনসেশন, অর্থাৎ ক্ষতিপূরণের ক্ষেত্রে সকল কোম্পানি তোমার এই ক্ষতিতে অংশগ্রহণ করবে এবং সমানভাবে ক্ষতিটা পূরণ করে থাকবে। এটা একটি গুরুত্বপূর্ণ নীতি। এখন আমরা যে নীতিটা পড়তে যাচ্ছি বন্ধুরা, শিক্ষার্থী বন্ধুরা, খুব গুরুত্বপূর্ণ, ভেরি 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 ইম্পর্টেন্ট একটি টপিক। আমি বলবো টপিক না, তোমরা 4 মার্ক যারা পেতে চাও 100%, এই স্থলাবশ্যকরণ নীতি, প্রিন্সিপাল অফ সাব্রোগেশন, এটাকে বলা হয় প্রিন্সিপাল অফ সাব্রোগেশন। খুব গুরুত্বপূর্ণ এই নীতিটি। আমাদের প্রায় পরীক্ষায় উদ্দীপকের আলোকে এই নীতির এসে থাকে। স্থলাবশ্যকরণ নীতি কি? আমি এটি বলার আগে আমি একটি গল্প বলি। আমার ধরো একটি পাটের একটি কল আছে, পাট কল আছে। আমি এই সম্পদটা মানে এই পাট কলটা বীমা কোম্পানির কাছে বীমা করলাম, মানে আমার পাট কলটা হলো বীমাকৃত সম্পদ। এখন কোনো কারণে আগুন লাগলো এবং আমার যত টাকায় পাট কলটি বীমা কোম্পানির কাছে বীমা করেছিলাম, সম্পূর্ণ ক্ষতিটার ক্ষতিপূরণ মানে সম্পূর্ণ ক্ষতিপূরণ আমাকে বীমা কোম্পানি দিয়েছে। এখন সমস্ত পাট পুড়ে ছাই হয়ে গেছে। আমি 1 পেয়ালা ছাই আনতে গেলাম, ছাই দিয়ে একটু দাঁত মাজবো। আমি যখনই আমার কোম্পানিতে ঢুকে আমি 1 পেয়ালা ছাই নিলাম, ওরে বাবা, অমনি বীমা কোম্পানির লোক এসে বলল, এই ভাই ছাই নেবেন না। আমি বললাম, কেন ছাই নেব না? আমার কোম্পানি, আমার পাট কল, সেখান থেকে পুড়ে যাওয়া পাটের একটু ছাই যদি আমি নিয়ে দাঁত মাজি,
অন্তত আমার কলিজা শান্তি পাবে। আহারে কত সুন্দর আমার একটি কল পুরে ছাই হয়ে গেল। বীমা কোম্পানির লোক বলল, খবরদার, আপনাকে না সম্পূর্ণ ক্ষতিপূরণ দেওয়া হয়েছে। আমি বললাম, হ্যাঁ তাতে কি। তখন বীমা কোম্পানির লোক আসে, বলল, যেহেতু বীমাকৃত সম্পদের সম্পূর্ণ ক্ষতিপূরণ আপনাকে দেওয়া হয়েছে, তাই এখানে ছাই না, এখান থেকে যদি একটু কয়লাও আসে, এখান থেকে যদি 100 টাকা ছাইও পাওয়া যায়, তার পরিপূর্ণ অধিকার রাখে বীমা কোম্পানি। এই সম্পদের উদ্ধারকৃত এই যতটুকু সম্পদ, সেই সম্পদে আপনি কোনো অধিকার রাখেন না। এটাকে বলা হয় স্থলাভিষিক্তকরণ নীতি। মানে তোমার সম্পদের মালিকানার স্থলে আরেকজন অভিষিক্ত হলো। অর্থাৎ সম্পত্তি বীমার ক্ষেত্রে বীমাকৃত বস্তু যদি সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয় এবং বীমা কোম্পানি যদি সম্পূর্ণ ক্ষতিপূরণ দিয়ে থাকে, এরপরে যদি কোনো সম্পদের কোনো অংশ উদ্ধার করা যায়, তার উপরে বীমা গ্রহীতার কোনো অধিকার নাই, কোনো রাইট নাই, সম্পূর্ণ অধিকার চলে যাবে বীমা কোম্পানির। এই নীতিকে বলা হয় স্থলাভিষিক্তকরণ নীতি। মনে থাকবে, এখান থেকে কিন্তু প্রতি বছর প্রশ্ন আসে, প্রতি বছরই প্রশ্ন আসে, ভালো করে খেয়াল করো, ঠিক আছে বন্ধুরা? এখন আমরা আরেকটি নীতি দেখছি, দ্রুত সারাদানের নীতি, প্রিন্সিপাল অফ কুইক রেসপন্স। আমরা জানি যে একটা মানুষ যখন বীমা করে, সাধারণভাবে একটা বড় অঙ্কের প্রিমিয়াম দিয়ে কিন্তু সে বীমা করে। সে চায় যে সে একটা মেন্টাল স্যাটিসফ্যাকশনে সবসময় থাকে যে আমার এই বীমা কৃত সম্পদে আগুন লাগুক, বা আমার এই জাহাজটা ডুবে যাক, বা আমার এই জীবনটা আমি যদি মারাও যাই, আমার ফ্যামিলি যাতে একটা আর্থিক সাপোর্ট পায়, বা আমার সম্পদটা আগুন লাগছে, আমি যেন পরবর্তীতে একটা সাপোর্ট পাই, একটা কম্পেনসেশন পাই, একটা আর্থিক একটা ফ্যাসিলিটি পাই। এই জন্যই কিন্তু মানুষ বীমা করে। এখন বীমা কোম্পানি এই নীতির আলোকে কি করে, যখনই ক্ষতিগ্রস্ত হয়, মানে ক্ষতিটা সংঘটিত হয়, সবকিছু চেকআপ টেকআপ করার পর সবকিছু ওকে থাকলে দ্রুত সাড়া দেওয়ার চেষ্টা করে। মানে বীমা গ্রহীতার ক্ষতিপূরণ দেওয়ার জন্য খুব কুইক রেসপন্স করার চেষ্টা করে এই নীতির আলোকে। এখন আমরা আরেকটা নীতি দেখব, সামর্থ্য মাফিক ঝুঁকি গ্রহণ নীতি। সামর্থ্য মাফিক ঝুঁকি গ্রহণ নীতি মানে হলো, আমরা তো বলছি যে যত বেশি তুমি পলিসি সংগ্রহ করতে পারবে একটা বীমা কোম্পানির কিন্তু তত বেশি লাভ হবে। যত বেশি আমরা পলিসি সংগ্রহ করতে পারবো তত বেশি কিন্তু বীমা কোম্পানির লাভ হবে। কিন্তু এখানেও একটি কথা আছে, আমরা বীমা কোম্পানি তার সামর্থ্যের বাহিরে যদি পলিসি নেয়, অর্থাৎ তুমি যতটুকু ক্ষতিপূরণ করার সামর্থ্য তোমার আছে, তার চেয়ে বেশি যদি তুমি ঝুঁকি নিয়ে থাকো, পলিসি নিয়ে থাকো, ধরো তুমি 20টা পলিসির জায়গায় তুমি 2000 লোকের বীমা, তুমি বীমা গ্রহীতার পলিসি তুমি সংগ্রহ করলা, এবং তোমার অত বেশি কিন্তু দায় পরিশোধ করার ক্ষমতা, অর্থাৎ ক্ষতিপূরণ দেওয়ার ক্ষমতা তোমার নাই, তাহলে কিন্তু তোমার কোম্পানির লাল বাতি জ্বলবে। এই 2000-এর ভিতরে যদি 500 বীমা গ্রহীতার সম্পদ ক্ষতিগ্রস্ত হয়, তাদের টাকা অর্থাৎ তাদের ক্ষতিপূরণ দিতে দিতে তুমি তো দেউলিয়া হয়ে যাবে। এই জন্য তুমি সবসময় কি করবা, সেফ জোনে, তুমি সবসময় কি করবা, সেফ জোনে থাকার চেষ্টা করবা। অর্থাৎ তুমি রিস্ক এবং সেফটি দুটা মাথায় রাখবা। আমরা কিন্তু ফিনান্সে একটা নীতি পড়েছিলাম, প্রিন্সিপাল অফ রিস্ক এন্ড রিটার্ন, মানে আয় এবং ঝুঁকির মধ্যে সমন্বয়। ঠিক একইভাবে লাভের কথা চিন্তা করে তুমি যে বেশি থেকে রিস্ক নেবা, বেশি পরিমাণ, সেটা কিন্তু ঠিক হবে না। তুমি রিস্কটাকে তোমার সামর্থ্যের ভিতরে রাখার চেষ্টা করবা। বন্ধুরা, তাহলে আমরা মোটামুটি বীমার কিন্তু অনেকগুলো মূলনীতি পড়ে ফেলেছি, তাই না? উই হ্যাভ অলরেডি নোন আ লটস অফ প্রিন্সিপালস অফ ইন্স্যুরেন্স, তাই না? এবং এখান থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসবে, আমরা ভালো করে পড়ার চেষ্টা করব। এখন যে টপিকটা আমরা দেখব, ফিচার্স অফ ইন্স্যুরেন্স কন্ট্রাক্ট, এটা কিন্তু আমি গত সপ্তাহে অলরেডি পড়াই ফেলছি। যেমন বৈধ চুক্তি, আমরা জানি বীমা জুয়া খেলা না। তুমি সুন্দরবন থেকে কাঠ চুরি করে একটা বীমা কোম্পানিতে এসে বীমা করার চেষ্টা করলা যে ভাই আমি কাঠ চুরি করছি, এটা একটা বিজনেস আমার যাতে পুলিশে ধরা না পড়ে, যদি পুলিশে ধরা পড়ি আপনি আমাকে এই ঝুঁকির বিপরীতে আর্থিক প্রতিরক্ষা ব্যবস্থা দেবেন। বীমা কোম্পানি কবে তোমাকে মাইট দেবো, ক্যাসা দেবো, তোমাকে ক্ষতিপূরণ দেবো, তাই না? এটা তো অবৈধ বিজনেস, মানে অবৈধ কোনো ব্যবসা, অবৈধ কোনো কন্ট্রাক্ট, অর্থাৎ দেশের সরকারের বিদ্যমান ব্যবসা আইন অনুযায়ী অবৈধ কোনো সম্পদের, অবৈধ কোনো লেনদেনের ক্ষেত্রে বীমা করা যাবে না। বীমা অবশ্যই জুয়া না, এটা মাথায় রাখতে হবে। লিখিত চুক্তি, এটা আমি অলরেডি বলছি, বীমা হলো একটা
রিটেন ডকুমেন্ট, মুখের কথা কিন্তু কোনো দাম নাই, অবশ্যই লিখিত চুক্তি হতে হবে। আর্থিক নিরাপত্তা ব্যবস্থা, আমরা বলছি বিমা হলো ঝুঁকির বিপরীতে আর্থিক নিরাপত্তা ব্যবস্থা। প্রিমিয়াম বা সালামি, বিমা গ্রহীতা কিন্তু শুধু শুধু নিজের ঝুঁকিটা বিমা কোম্পানির ঘাড়ে বা কাঁধে তুলে দেবে এমনি এমনি না। এই শুধু শুধু কিন্তু বিমা কোম্পানি এটা তোমার ঝুঁকির বিপরীতে আর্থিক প্রতিরক্ষা ব্যবস্থা বিমা গ্রহীতা দেবে না। কেন দেবে না? কেন হলো শুধু শুধু কোনো কাজ করবে না, এর এগেইনস্টে বিমা গ্রহীতা বিমা কোম্পানিকে মাসিক বা পিরিয়ডিক যে সুবিধা দেয়, আর্থিক সুবিধা, তাকে বলা হয় প্রিমিয়াম। এই প্রিমিয়াম বা সালামি দিয়ে যেত। বিমাযোগ্য স্বার্থ আমরা অলরেডি পড়েছি, বিমাকৃত বস্তুর উপর আর্থিক স্বার্থকে বিমা যোগ্য স্বার্থ বলে। ঝুঁকি বন্টনের উদ্দেশ্য, অবশ্যই বিমার ফার্স্ট এবং ফরমোস্ট উদ্দেশ্য হলো টু মিনিমাইজ দ্য রিস্ক অ্যামং দ্য পলিসি হোল্ডার। বিমা কোম্পানি এই ঝুঁকিগত প্রতিবন্ধকতা দূর করার জন্য ঝুঁকিটাকে কি করবে, মানে ঝুঁকিটাকে বন্টনের যৌথ ব্যবস্থা গড়ে তুলবে। 10-এর লাঠি 1-এর বোঝা, মানব কল্যাণ সংশ্লিষ্টতা। বিমার উদ্দেশ্য হলো মানুষের জীবনের নিরাপত্তা দেওয়া, সামাজিক স্বস্তি প্রতিষ্ঠা করা, আর্থিক ক্ষতিপূরণ দেওয়া। এর মাধ্যমে কি হয়, সোশ্যাল ওয়েলফেয়ার হয়, পাবলিক ওয়েলফেয়ার হয়, হিউম্যান ওয়েলফেয়ার হয়। এটা অবশ্যই মানব কল্যাণ সংশ্লিষ্ট। মুনাফা অর্জন ব্যবসায়ের মূল লক্ষ্য, তারপরও কিন্তু কিছু কথা বিহাইন্ড দ্য সিনে থেকে যায় কিছু কথা থেকে, এই কথাগুলোই হলো মানব কল্যাণ সংশ্লিষ্টতা। বিমা বিজনেস তুমি করবা টাকা কামানোর জন্য না, তোমার মাথায় এটা রাখতে হবে তুমি মানবের কল্যাণ করতেছো, মানুষের স্যাটিসফ্যাকশন দিচ্ছ, মেন্টাল স্যাটিসফ্যাকশন দিচ্ছ, সামাজিক সেফটি তুমি এনশিওর করছো। এটা হলো বিমা ব্যবসার উদ্দেশ্য। বন্ধুরা, এখন আমরা যে বিষয়টা পড়বো, খুব গুরুত্বপূর্ণ একটি টপিক এখন আমরা পড়তে যাচ্ছি, আর তা হলো বিমা ব্যবসায়ের সংক্ষিপ্ত ইতিহাস। সবাই রেডি? খুব গুরুত্বপূর্ণ একটা টপিক কিন্তু হলো আমরা এখন পড়তে যাচ্ছি, বিমা ব্যবসায়ের সংক্ষিপ্ত ইতিহাস। এটা আমরা এখন দেখব। বন্ধুরা, তোমরা ভালো করে খেয়াল করো যে আমরা যে বিমা ব্যবসায়ের কথা বলতেছি, যে এই যে বিমা ব্যবসা কিন্তু বন্ধুরা একদিনে গড়ে ওঠে নাই। এটা কিন্তু হঠাৎ করে, এটা হুট করে কিন্তু বিমা ব্যবসাটা একদিনে গড়ে ওঠে নাই। এটার জন্য কিন্তু একটা বড় সময়, একটা সময়ের পরিক্রমায় কিন্তু এই অবস্থা আসছে। আমরা এখন দেখব প্রাচীন যুগে বিমা ব্যবসাটা আসলে কিরকম ছিল। প্রাচীন যুগে আসলে বিমা ব্যবসায়ের তেমন কোনো অস্তিত্ব কিন্তু আমরা দেখি না। প্রাচীন যুগে বিমা ব্যবসার তেমন কোনো অস্তিত্ব না দেখা গেল। এই যে ভূমধ্য সাগর, এটা হলো ভূমধ্য সাগর, এই ভূমধ্য সাগরের আশেপাশে বেশ কিছু সভ্যতা গড়ে ওঠে, যেমন পারস্য সভ্যতা, ব্যাবিলনীয় সভ্যতা, রোমানীয় সভ্যতা, এরকম বিভিন্ন যে সভ্যতা গড়ে ওঠে, ওই সভ্যতায় কিছু কিছু বিমা ব্যবসায়ের প্রচলন দেখা যায়। কিভাবে দেখা যায়? ওই যে তোমার সভ্যতাগুলো আমরা বললাম, এই সভ্যতার বিভিন্ন বিজনেস অর্গানাইজেশন বা ব্যবসা প্রতিষ্ঠান তারা একটা সমবায় প্রকৃতির মতো নিজেদের ঝুঁকিগুলো হ্রাস করার জন্য এক ধরনের বিমা ব্যবসায়ের প্রচলন ঘটায়। যদি এটা সরাসরি বিমা ব্যবসা আমরা বলতে পারি না, আমরা বলতে পারি যে এক ধরনের সমন্বিত ব্যবস্থা, সমবায় প্রকৃতির মতো তারা একটা ব্যবস্থা তারা গড়ে তোলে। তবে ওই সময় এই ব্যবসায়ী বা নাবিকগণ যারা নাবিক ছিল, ওই সময় যারা জাহাজের যারা ক্যাপ্টেন ছিল, নাবিক ছিল, এই নাবিকরা কি করে, তারা এক ধরনের বন্ড তৈরি করে। এই বন্ডটা কেন তৈরি করে? যাতে তাদের জাহাজ ডুবে গিয়ে যাতে ক্ষতিপূরণটা তারা পায়, অর্থাৎ জাহাজটা ডুবে গেল, এই ক্ষতির এগেইনস্টে তারা যেন একটা আর্থিক নিরাপত্তা পায়, আর্থিক নিশ্চয়তা পায়। এই জন্য তারা এক ধরনের বটমারি বন্ডস তারা প্রচলন ঘটায়। এবং এই বন্ডসটাকে আমরা অনেক ধরনের, আমরা বলতে পারি যে এটা বিমা ব্যবসার সাথে একটা মিল আছে। এই বন্ডটার মাধ্যমে তারা তাদের এই যে জাহাজের যে ক্ষতি হলো, এই ক্ষতির একটা আর্থিক নিরাপত্তা ব্যবস্থা তারা এই বন্ডের মাধ্যমে প্রচলন ঘটায়। এটা হলো প্রাচীন যুগে কিছু কিছু আমরা বলতে পারি যে বিমা ব্যবসায়ের প্রচলন ঘটে। মধ্যযুগে বিমা ব্যবসায়, বিশেষ করে আমরা জানি যে মধ্যযুগে নৌপথে ব্যবসা বাণিজ্যের ব্যাপক প্রচলন ঘটে এবং ভূমধ্য সাগরীয় যে অঞ্চলটা আছে, মেডিটেরিয়ান সি, এই ভূমধ্য সাগরীয় অঞ্চলের আশেপাশে বিভিন্ন দেশে, আমি সেই দেশগুলোর নাম বলতে চাই, যেমন এখানে তোমরা দেখতে পাচ্ছ ফ্রান্স, স্পেন, ইতালি, তুর্কি, তুরস্ক, এই যে বিভিন্ন দেশ আছে, এই দেশে নৌপথে ব্যবসা বাণিজ্যের ব্যাপক প্রসিদ্ধি লাভ ঘটে। ব্যাপক মানে জাহাজ তোমার পণ্য আনা নেওয়ার ব্যাপক প্রচলন ঘটে। এবং বন্ধুরা, এখানে আমরা যদি বলি যে এই যে ভূমধ্য সাগরীয় অঞ্চলের ক্ষেত্রে
এই যে নৌপথে ব্যবসা বাণিজ্য যে প্রচলন ঘটলো, এক্ষেত্রে 1882 সালে ইহুদিরা ফ্রান্স থেকে বিতাড়িত হয়ে তারা ইতালিতে চলে আসে। ইহুদিরা ফ্রান্সে আর তারা থাকতে পারে না। 1182 সালে তারা কি করে, ইহুদিরা ফ্রান্স থেকে বিতাড়িত হয়ে তারা ইতালিতে চলে আসে। এই যে ইতালিতে চলে আসে, তখন এই যে ইহুদিদের ব্যবসায়ী শ্রেণী যারা, তারা ইতালিতে সর্বপ্রথম এক ধরনের বীমা ব্যবসার প্রচলন ঘটায়। এবং তখন এই যে নৌপথে, আমি আগেও বলছি যে ভূমধ্য সাগরীয় অঞ্চলকে কেন্দ্র করে নৌপথে যে ব্যবসা বাণিজ্যের প্রসিদ্ধি ঘটে, এখানে প্রাকৃতিক এবং অপ্রাকৃতিক ঝুঁকি নিয়ে জাহাজের নাবিকরা, জাহাজের ব্যবসায়ীরা খুব বেশি টেনশনে ছিল। এবং এখানে সবচেয়ে বেশি সমস্যাটা যেটা হয় সেটা হলো ওখানে জলদস্যু, এই যে দেখো জলদস্যুদের একটা জাহাজ, হঠাৎ করে তারা বিভিন্ন জাহাজে আক্রমণ করে, নৌপথে আক্রমণ করে বিভিন্ন ধরনের ক্ষতির সম্মুখীন হয়। বা জাহাজের যারা মালিক, তারা কি করলো যে এইখান থেকে মানে এই যে একটা তোমার জলদস্যুরা আমাদের আক্রমণ করে, এখান থেকে বাঁচার উপায় কি? এখানে তো আমরা ক্ষতিগ্রস্ত হই। তাই তারা কি করলো, এক ধরনের সমন্বিত ব্যবস্থা করলো। বন্ধুরা, রাইট, এক ধরনের তারা সমন্বিত ব্যবস্থা তারা তৈরি করলো। কিন্তু এই সমন্বিত ব্যবস্থা এবং নিরাপত্তা বহর যারা ছিল, নিরাপত্তা রক্ষী, তারাও কিন্তু হেল্প করতে পারছিল না। তারাও কিন্তু এই সমন্বিত ব্যবস্থাটাও ফেল করতেছিল। একই সাথে এই যে নিরাপত্তা যারা রক্ষী ছিল, তারাও কিন্তু হেল্প করতে পারতেছিল না। এরই পরিপ্রেক্ষিতে পরবর্তীতে ওই যে ইহুদি ব্যবসায়ী যারা, তারা বলল যে তোমরা একটা সমবায়ের মতো সমিতি গঠন করো, একটা তহবিল গঠন করো, এবং এই তহবিলে তোমরা যখনই তোমরা জাহাজটা ছাড়বে, তোমরা যখনই জাহাজটা যাত্রা শুরু করবে, মালিকরা কি করবে, এই যে সমন্বিত একটা তহবিল ব্যবস্থা গড়ে করলো, ওই সমন্বিত তহবিলে তোমরা চাঁদা দাও মাসিক হারে, বা তোমরা যখনই জাহাজের যাত্রা শুরু করবে তখনই তোমরা একটা চাঁদা দেবে। তাহলে কি হবে, যেই জাহাজ ওই জলদস্যু দ্বারা ক্ষতিগ্রস্ত হবে, জাহাজের মালিক বা জাহাজের পণ্য যাই ক্ষতিগ্রস্ত হোক না কেন, ওই যে আমরা তহবিল, নির্দিষ্ট হারে তহবিল চাঁদা দান করলাম, ওই তহবিল থেকে যার জাহাজ ক্ষতিগ্রস্ত হবে ওই মালিককে ক্ষতিপূরণ দেওয়া হবে। এইভাবে তারা একটা কি করলো, এটা তোমার ভূমধ্য সাগরীয় অঞ্চলের এই যে নৌপথকে কেন্দ্র করে এই ধরনের বীমা ব্যবসায়ের তারা প্রচলন ঘটায়। তবে বীমার আধুনিক যাত্রা কিন্তু আসলে, বা আমরা বলতে পারি যে আধুনিক যাত্রার যে সূত্রপাতটা, সেটা কিন্তু আসলে ইংল্যান্ডে হয়। কোথায় হয় বন্ধুরা? ইংল্যান্ডে। এটার কাহিনী কখন আমি একটু বলি। 1300 শতাব্দীর মধ্যভাগে ইতালি থেকেও কিন্তু এই ইহুদি ব্যবসায়ী যারা, তাদেরকে বিতাড়িত করে। তো ইতালি থেকে বিতাড়িত হয়ে তারা, ওই ইহুদি ব্যবসায়ী যারা, তারা ব্রিটেনের বিভিন্ন স্থানে তারা বসতি গঠন করে। এবং এদের একটা শ্রেণীকে, এদেরই একটা দল আছে, এই দলকে বলা হয় লোমবার্ড। অর্থাৎ ইহুদি ব্যবসায়ী যারা ইতালি থেকে বিতাড়িত হয়ে ব্রিটেনের বিভিন্ন জায়গায় তারা বসতি স্থাপন করলো, তাদেরকে লোমবার্ড বলা হয়। এবং তারা ইংল্যান্ডে লোমবার্ড স্ট্রিট বীমা ব্যবসা নামে সর্বপ্রথম বীমা ব্যবসায়ের প্রচলন ইংল্যান্ডে ঘটায়। সেটার নাম কি? লোমবার্ড স্ট্রিট বীমা ব্যবসায়। তবে আমি বলতে চাই যে আধুনিক বীমা ব্যবসায়ের ক্ষেত্রে সবচেয়ে বেশি অবদান যিনি রাখছেন, সবচেয়ে বেশি, তার নাম হলো এডওয়ার্ড লয়েডস। নামটা শুনে রাখো, এডওয়ার্ড লয়েডস। তাকে কিন্তু এক অর্থে বলা যায় আধুনিক নৌ বীমার জনক, এডওয়ার্ড লয়েডস। কেন বলা হয়? তিনি ইংল্যান্ডে একটি কফিখানা ব্যবসায়ের মালিক ছিল, মানে তার একটা কফির দোকান ছিল। তো ওই ইংল্যান্ডে যত নাবিকরা আসতো, নোঙর করত, তার এই দোকানে যে এক কাপ কফি খাইতো, এবং তারা যে আলাপ করত, এই নাবিকদের আলাপ থেকে এই এডওয়ার্ড লয়েডস বিভিন্ন তথ্য নিত। কি তথ্য নিত? জাহাজ, নতুন বিদেশি জাহাজ কোত্থেকে ছেড়ে আমাদের এই বন্দরে আসছে, আবার কবে ছাড়বে, কখন ছেড়ে যাচ্ছে, কখন ছেড়ে আসছে, এবং যাত্রাপথে কি কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে, কোনো সমস্যা হয়েছে, কোনো ঘূর্ণিঝড় বা কোনো জলদস্যুদের কবলে পড়েছে কিনা। এই এডওয়ার্ড লয়েডস, এই ব্যক্তি, এই নাবিকদের কফি খাওয়ার সময় এই তথ্যগুলো নিয়ে যেত। যখন এই তথ্যগুলো নিতে নিতে সে একটা সার্ভারে পরিণত হয়েছিল।
এবং যারা নাবিক, এই নাবিকরা তার এখানে আসে বিভিন্ন তথ্য নিত, বা এটা তো একটা ইনফরমেশন সেন্টার হয়ে গেল, কারণ তার কাছ থেকে সব ধরনের তথ্য সংগ্রহ করত। এইভাবে সে কিন্তু লয়েডস লিস্ট নামে একটা সাময়িকীয় একটা মানে একটা ম্যাগাজিনের মতো সে বের করছিল, এবং নাবিকরা তার উপর আস্তে আস্তে কি হলো, ডিপেন্ডেন্ট হওয়া শুরু করলো, এবং সকল নাবিক এই কফিখানার উপরে ডিপেন্ডেন্ট হলো, এবং এই কফিখানাকে কেন্দ্র করেই কিন্তু নৌ বিমান চালু হলো, এবং পরবর্তীতে সকল নাবিক এই কফিখানার প্রতি তারা একটা ইন্টারেস্ট গ্রো করলো, এখান থেকে তারা বিভিন্ন ধরনের তথ্য সংগ্রহ করলো, এবং এই সুবিধাকে কেন্দ্র করে, এই অপরচুনিটিকে বেস করে আমাদের এডওয়ার্ড লয়েডস তিনি দুটা বীমা ব্যবসায় গঠন করলেন। একটা হলো দ্য লয়েড এসুরেন্স, আর একটা হলো দ্য রয়্যাল এক্সচেঞ্জ। এডওয়ার্ড লয়েডস দুইটা বীমা ব্যবসা গঠন করে, এবং এটা কিন্তু 1720 সালে রাজকীয় সনদ বলে এই দুইটা বীমা ব্যবসা গঠিত হয় এডওয়ার্ড লয়েডস। একটা হলো দ্য লয়েড এসুরেন্স, আর একটা হলো দ্য রয়্যাল এক্সচেঞ্জ। এবং পরবর্তীতে কিন্তু 1771 সালে এই প্রতিষ্ঠানটা বিধিবদ্ধ প্রতিষ্ঠানের মর্যাদা লাভ করে, এবং এটার নাম হয় দ্য কর্পোরেশন লয়েডস। এইটা থেকে কিন্তু এই যে শুরু হলো, আর কিন্তু পিছে তাকানোর আর সুযোগ নাই। ওই এডওয়ার্ড লয়েডস এর ওই কফিখানাকে কেন্দ্র করে এই যে শুরু হলো নৌবিমার যাত্রা আধুনিক কালে, ওইখান থেকেই সূত্রপাত ঘটে নৌবিমা সারা পৃথিবীতে বিস্তার লাভ করে। আমরা এখন দেখবো শিল্প বিপ্লব। আমরা জানি ইন্ডাস্ট্রিয়াল বিপ্লব যে পিরিয়ডটা 1750 থেকে 1850, এই সময় কিন্তু যান্ত্রিক সভ্যতার সূচনা হয়। আমরা জানি যন্ত্র, বিভিন্ন শিল্পের উত্থান ঘটে এই যে শতকে 1750 থেকে 1850 ইন্ডাস্ট্রিয়াল লিবারেশন বা শিল্প বিপ্লব বলা হয়। যন্ত্রের এত বেশি চাহিদা হয় এবং সবাই কিন্তু যান্ত্রিক হয়ে যায়, বিভিন্ন কলকারখানা গড়ে ওঠে, বিভিন্ন শিল্প গড়ে ওঠে। তখন যে শুধু নৌবিমার ভিতরেই বিমা ব্যবসায়ের প্রচলনটা ঘটে তা না, আস্তে আস্তে নৌবিমার সাথে সাথে অগ্নি বিমা নামের নতুন একটি ধারণার জন্ম নেয়। কারণ বিভিন্ন ফ্যাক্টরিতে আগুন লাগে, বিভিন্ন যন্ত্রের ত্রুটির কারণে আগুনের হওয়ার ফলে বিভিন্ন প্রতিষ্ঠান, ফ্যাক্টরি এবং বিভিন্ন অর্গানাইজেশন অগ্নিজনিত ক্ষতির সম্মুখীন হয়। তখন নতুন একটি কনসেপ্ট গ্রো করে, সেটা হলো ফায়ার ইন্স্যুরেন্স। শুধু তাই না, এরপর কিন্তু জীবন বীমারও প্রচলন ঘটে এই আধুনিক এই শিল্প বিপ্লবের এই সময়ে। লাইফ ইন্স্যুরেন্সের প্রতি এখানে উদ্ভব করে। শুধু তাই না, এখানে সামাজিক বীমারও কিন্তু প্রচলন ঘটে। সামাজিক বীমা অর্থাৎ আমরা যদি বলি বিভিন্ন পেশাজনিত কারণে বিভিন্ন পেশার মানুষের বিভিন্ন রোগ শোক, বিভিন্ন কারণ, বিভিন্ন ঝুঁকি তৈরি হয়, এই ফলে সোশ্যাল ইন্স্যুরেন্স বা সামাজিক বীমারও কিন্তু প্রচলন ঘটে। এবং এই যে শুরু হলো, আজকে বীমা ব্যবসাটা কিন্তু বিশাল একটা অবস্থায় সারা পৃথিবীতে, আমরা যদি বলি সারা পৃথিবীতে দাঁড়িয়েছে। তাহলে ওই যে শুরু হলো প্রাচীন কাল থেকে, এই যে মধ্যযুগ পাইরে এখন যে আধুনিক যুগ আছে, আধুনিক যুগে কিন্তু শুধু জীবন বীমা, নৌ বীমা, অগ্নি বীমা না, বিভিন্ন ধরনের বীমা, এমনকি স্বাস্থ্য বীমা আছে, এমনকি শস্য বীমা আছে, ডাকঘর বীমা, বিমান বীমা, যানবাহন বীমা, বিভিন্ন লটস অফ ভ্যারাইটিস অফ ইন্স্যুরেন্স উই আর নোটিসড টুডেস লাইফ। তাহলে ওই যে শুরু হলো বিমার উত্থান, আস্তে 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 কাল পরিক্রমায় বিমাটা এই আধুনিক এই অবস্থায় চলে আসছে। তাহলে বন্ধুরা, আমি আজকে ক্লাসটা এখানেই শেষ করব। তোমরা এতক্ষণ যারা আমার সাথে ক্লাসে ছিলে, তোমাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। আজকে তোমরা অনেকক্ষণ ধরে আমার এই ক্লাসে আমার সাথে ছিলে। যারা ক্লাসে ছিলে তাদেরকে অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই। আর যারা ক্লাসটি আজকে মিস করেছো, আমার ইউটিউব চ্যানেলে চলে যাও। আমার ইউটিউব চ্যানেলে তোমরা ক্লাসটি পাবে। শুধু ফিনান্স না, হিসাব বিজ্ঞানের বেশ কিছু অসম ক্লাস ওখানে আছে। চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে রাখো, নতুন নতুন ভিডিও তোমরা ইনশাআল্লাহ ওখানে পাবে। আমি আজকে বিদায় নিচ্ছি। মনে রাখবে, পরিশ্রম কখনোই পরিশ্রমীকে বিনা পারিশ্রমিকে বিদায় দেয় না। তুমি পরিশ্রম করলে অবশ্যই পারিশ্রমিক তুমি পাবে। সবাই ভালো থাকো, নিরাপদ থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।